আসসালামু আলাইকুম ডেভেলপার্স, ওয়েলকাম টু আর প্রোগ্রামিং কিংডম। তো কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো গত ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা দেখেছিলাম হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এবং বিআর ট্যাগ সম্পর্কে। তো আজকের এই ভিডিওটিতে দেখবো আমরা ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে, অর্থাৎ HTML এর মধ্যে যেসব ফরম্যাটিং ট্যাগ রয়েছে সেই সব সম্পর্কে। তো ফরম্যাটিং ট্যাগের মধ্যে প্রথমত যে ট্যাগটি রয়েছে সেটা হচ্ছে বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ। তো বি স্ট্যান্ডস ফর বোল্ড, অর্থাৎ বি এবং স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয় কোনো টেক্সটকে বোল্ড আকারে শো করার জন্য বা মোটা আকারে শো করার জন্য। তো এই দুটো ট্যাগই কিন্তু প্যাড ট্যাগ এবং ইনলাইন ট্যাগ। গত ভিডিওটিতে দেখেছিলাম আমরা ব্লক ট্যাগ সম্পর্কে, অর্থাৎ ব্লক ট্যাগ কোনগুলো, যেগুলো হচ্ছে ওয়েব পেজের বাম দিক থেকে ডান দিক পুরো ওয়েব পেজটার জায়গাটাকে কভার করে নেয়। অর্থাৎ কন্টেন্ট যদি আমাদের এতটুকুও হয় তারপরে আমাদের পুরো ওয়েব পেজটাকে কভার করে নেয় ব্লক ট্যাগ। তো এই ভিডিওটিতে দেখতেছি আমরা ইনলাইন ট্যাগ কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট যতটুকু ততটুকু জায়গায় শুধু কভার করে নেয়। মনে করেন আমাদের কন্টেন্ট আমাদের কন্টেন্ট হচ্ছে এতটুকু। তো আমাদের পুরো ওয়েব পেজের মধ্যে শুধু এতটুকু জায়গায় স্টোর করে রাখা হচ্ছে ইনলাইন ট্যাগের কাজ। এবং ব্লক ট্যাগে দেখেছিলাম ব্লক ট্যাগ পুরোটা জায়গা দখল করে নেয়, কিন্তু ইনলাইন ট্যাগ শুধু নির্দিষ্ট একটা জায়গা দখল করে নেয়। তো বোঝা গেল ব্যাপারটা। তারপর বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগের সিনট্যাক্স যদি আমরা দেখতে যাই, তো বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দুটোই কিন্তু সেম কাজ করে থাকে। বি ট্যাগ হচ্ছে ওল্ড ভার্সন, স্ট্রং ট্যাগ হচ্ছে নিউ ভার্সন। অর্থাৎ বি ট্যাগের নতুন আপডেট হচ্ছে স্ট্রং ট্যাগ। তো স্ট্রং ট্যাগের মধ্যে আমরা যা রাখবো তাই বোল্ড হবে, বি ট্যাগের মধ্যে আমরা যা রাখবো তাই বোল্ড হবে। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন। অথবা আমরা যদি চাই কোডের মধ্যে করতে, তো গত প্রোগ্রামটির মধ্যে আমরা যদি বি ট্যাগ ব্যবহার করতে চাই, তাহলে মনে করেন একটা পি ট্যাগ রয়েছে। পি ট্যাগের মধ্যে আমরা কিছু একটা লিখলাম, তার মধ্যে যদি আমরা বি ট্যাগ ব্যবহার করি, সেটাকে যদি আমরা লিখে এবং বি ট্যাগটাকে ক্লোজ করে দেই এবং শেষে আমরা পি ট্যাগে ক্লোজ করে দেই, তো এটার আউটপুট যদি দেখতে যাই, তো গত প্রোগ্রামটি আমরা যেটা করেছিলাম সেটাকে যদি আমরা রান করি, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত পি ট্যাগের শুরুতে যেটা রয়েছে সেটা নর্মাল টেক্সটের মতো রয়েছে, বাকি যেটা রয়েছে সেটা কিন্তু বোল্ড আকারে রয়েছে। তো আমরা যদি এখানে একটা স্পেস দিয়ে দেখি, তো আমরা এখানে যদি একটা স্পেস ব্যবহার করি, একটা স্পেস কিন্তু HTML এ ব্যবহার করা যায়। সুতরাং একটা স্পেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বামের দিকের টেক্সটটা চিকন এবং ডানের দিকের টেক্সটটা তুলনামূলক মোটা। তো বোঝা গেল বি ট্যাগের ব্যবহারটা। বি ট্যাগ সাধারণত টেক্সটকে মোটা করার জন্য ব্যবহার করা হয় বা বোল্ড করার জন্য ব্যবহার করা হয়। তারপর যেটা রয়েছে আই ট্যাগ বা ইএম ট্যাগ। আই স্ট্যান্ডস ফর ইটালিক, অর্থাৎ আই ট্যাগ এবং ইএম ট্যাগ ব্যবহার করা হয় ইটালিক ফরম্যাটের টেক্সট শো করার জন্য। এবং এটি একটি প্যাড ট্যাগ, অর্থাৎ এটি একটি বডিযুক্ত ট্যাগ। তো আমরা যদি এর সিনট্যাক্স দেখতে যাই, আই ট্যাগ ব্যবহারের জন্য শুধু আমরা আই ব্যবহার করব ট্যাগের ভিতরে, এবং ইএম ট্যাগ ব্যবহার করার জন্য আমরা ইএম ব্যবহার করব ট্যাগের ভিতরে। তো এটার কোডের মধ্যে যদি আমরা করতে যাই, এখানে দেখতে পাচ্ছেন বি ট্যাগ যেটা ইউজ করলাম, সেখানে যদি আমরা আই দিই এবং এখানেও যদি আমরা আই দেই, তারপরে আমরা যদি এটার আউটপুট দেখতে যাই, তো দেখতে পাচ্ছেন এখানে ইটালিক ফরম্যাটে টেক্সটটা কিন্তু শো হয়েছে। তো আমরা যদি সেম কাজটা ইএম এর মাধ্যমে করতে যাই, ইএম দেখতে পাচ্ছেন, এবং এখানেও যদি আমরা ইএম দেই, তবে এটার আউটপুট কিন্তু সেম থাকতেছে। দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ করতেছি কিন্তু আউটপুট সেম রয়েছে। অর্থাৎ ইটালিক ট্যাগ এবং বি ট্যাগ দুটোই কিন্তু সেম কাজের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ টেক্সটকে ইটালিক করার জন্য ব্যবহার করা হয়। ইটালিক ট্যাগটা হচ্ছে ওল্ড ভার্সন এবং ইএম ট্যাগটা হচ্ছে নিউয়ার ভার্সন। বোঝা গেল ব্যাপারটা? তো পরবর্তী যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটিতে যদি যাই, পরবর্তী ট্যাগটি হচ্ছে ইউ ট্যাগ। ইউ স্ট্যান্ডস ফর আন্ডারলাইন, অর্থাৎ আমরা কোনো টেক্সটকে আন্ডারলাইন সহ শো করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করে থাকি। এবং ইউ ট্যাগটা হচ্ছে একটা প্যাড ট্যাগ। তো আমরা যদি এটার সিনট্যাক্স দেখতে যাই, ইউ এর মধ্যে টেক্সট রাখা হলে সেটা দেখতে পাচ্ছেন আউটপুট হিসেবে আমরা আন্ডারলাইন দেখতে পাই। আমরা যদি এটার এক্সাম্পল দেখতে যাই, আগের প্রোগ্রামটি আমরা এখানে যদি এখানে ইউ দেই এবং এখানে যদি আমরা ইউ ব্যবহার করি, তো এটাকে আমরা যদি সেভ করে রান করি, দেখতে পাচ্ছেন এখানে একটা আন্ডারলাইন শো করেছে। আমরা যদি আরো বড় টেক্সট এখানে রাখি, তারপরে যদি এটাকে রিফ্রেশ করি, তারপরে দেখতে পাচ্ছেন একটা আন্ডারলাইন শো করতেছে। তো ইউ ট্যাগ বুঝলাম, অর্থাৎ ইউ ট্যাগ ব্যবহার করা হয় সাধারণত আন্ডারলাইন যুক্ত টেক্সট প্রকাশ করার জন্য। তারপর রয়েছে ইন্স ট্যাগ।
ইন্স ট্যাগ ব্যবহার করা হয় কোনো কিছু ইনসার্ট করা হয়েছে এটা বোঝানোর জন্য। ইন্স ট্যাগও কিন্তু সেম, ইউ ট্যাগের মতো একটা আন্ডারলাইন শো করার জন্য ইন্স ট্যাগ ব্যবহার করা হয়। তো ইন্স ট্যাগের সিনট্যাক্স যদি দেখি, আইএনএস ব্যবহার করা হয় ইন্স ট্যাগের ক্ষেত্রে। তো এটার যদি আমরা আউটপুট দেখতে যাই, তো আমরা এখানে ইউ এর জায়গায় শুধু ইন্স ব্যবহার করি, আইএনএস, এবং এখানেও যদি আমরা শেষেও যদি আমরা ইন্স দিয়ে ক্লোজ করে দেই, তো এটার যদি আউটপুট দেখতে যাই, দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন নাই। সুতরাং ইন্স ট্যাগও ব্যবহার করা হয় সেম আন্ডারলাইন জাতীয় ট্যাগের জন্য। ইন্স ট্যাগ হচ্ছে নতুন ভার্সন এবং ইউ ট্যাগ হচ্ছে পুরোনো ভার্সন বা ব্যাকডেটেড। তারপর যেটা ট্যাগ রয়েছে সেটা হচ্ছে স্মল ট্যাগ। স্মল ট্যাগ ব্যবহার করা হয় কোনো টেক্সটকে ছোট আকারে শো করার জন্য। অর্থাৎ কোনো টেক্সটের মাঝে যদি কোনো টেক্সটকে আমরা ছোট করে দেখতে চাই, তখন এই স্মল ট্যাগটা ব্যবহার করা হয়। এটিও একটি কিন্তু প্যাইড ট্যাগ অর্থাৎ বডিযুক্ত ট্যাগ। তো স্মল ট্যাগের সিনট্যাক্সটা হচ্ছে স্মল এবং ভিতরের টেক্সট। তো সেম সিনট্যাক্স আমরা যদি এখানে দেখতে যাই, স্মল ট্যাগটাকে এখানে স্মল দিয়ে আমরা যদি প্রকাশ করতে যাই, শুরুতে এবং শেষে যদি আমরা স্মল ট্যাগ দিয়ে সেভ করি এবং এটার আউটপুট যদি দেখতে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটের তুলনায় এই টেক্সটটা কিন্তু তুলনামূলক ছোট আউটপুট দেখাচ্ছে। অর্থাৎ স্মল ট্যাগটা ব্যবহার করার কারণে এই টেক্সটটা ছোট হয়ে গিয়েছে। তো বোঝা গেল স্মল ট্যাগ। তো তারপর যেই ট্যাগটি রয়েছে সেই ট্যাগটি হচ্ছে মার্ক ট্যাগ। অর্থাৎ আমরা কোনো টেক্সটকে যখন হাইলাইট করব, যেমন আমরা বইয়ের মধ্যে হাইলাইট পেন দিয়ে কোনো ইম্পর্টেন্ট টেক্সটকে হাইলাইট করে রাখি, তেমনই এই মার্ক ট্যাগও ব্যবহার করা হয় কোনো ইম্পর্টেন্ট টেক্সটকে হাইলাইট করার জন্য। মার্ক ট্যাগও একটি প্যাড ট্যাগ এবং এটার সিনট্যাক্সটা স্বাভাবিক মার্কের ভিতরে টেক্সট রাখলেই যেটা হয়। তো মার্ক ট্যাগের ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম হলুদ দেখায়। তো আমরা যদি এটার এক্সাম্পল হিসেবে ওয়েব পেজে দেখতে যাই, তো আগের কোডটার মধ্যে আমরা এখানে শুধু মার্ক ব্যবহার করি। কোনো কিছু মার্ক করার ক্ষেত্রে এই মার্ক ট্যাগটা সাধারণত আমরা ব্যবহার করি। তো আমরা যদি এটার আউটপুট দেখতে যাই, এখানে রিলোড দেই, দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়েছে এটাকে মার্ক করার জন্য। অর্থাৎ আমরা বইয়ের মধ্যে যে মার্কার পেন দিয়ে যেভাবে মার্ক করি সেরকম ব্যাকগ্রাউন্ডটা হলুদ করে রেখেছি। তো বোঝা গেল মার্ক ট্যাগের ব্যাপারটা। তারপর রয়েছে হচ্ছে ডিলিট ট্যাগ। ডিলিট ট্যাগ ব্যবহার করা হয় আমরা যেমন পরীক্ষায় কোনো ভুল হলে এক লাইনে কেটে দেই, সেরকম ডিলিট ট্যাগটাও ব্যবহার করা হয় কোনো একটা জিনিসকে কেটে দিয়েছি সেটা শো করার জন্য। অর্থাৎ ডিলিট এবং স্ট্রাইক ট্যাগ ব্যবহার করা হয় কোনো একটা জিনিসকে আমরা কেটে দিয়েছি সেটা শো করার জন্য। আমরা যদি আমাদের আগের কোডটাতে যে এক্সাম্পল দেখি, এখানে ডেল অর্থাৎ ডিলিট, ডেল দেই এবং এখানে রান করি, এখানে দেখতে পাচ্ছেন একটা মাঝখান দিয়ে কাটা দিয়ে দেওয়া, মাঝখান দিয়ে কেটে দেওয়ার মতো বোঝানো হয়েছে, অর্থাৎ টেক্সটটাকে কেটে দেওয়া হয়েছে। ডি ট্যাগ অথবা এস ট্যাগটাও আমরা ব্যবহার করলে সেম আউটপুট পাওয়া যাবে। বি ট্যাগ অথবা এস ট্যাগ ব্যবহার করে আমরা সেম আউটপুট পাবো। দেখতে পাচ্ছেন রিলোড দিতেছি কিন্তু কোনো পরিবর্তন নাই, অর্থাৎ সেম আউটপুট শো করতেছে বি ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগের ক্ষেত্রে। অর্থাৎ কোনো টেক্সটকে আমরা যখন কেটে দেব বা এমন প্রকাশ করব যে এই টেক্সটটা রিমুভ করে দেওয়া হয়েছে বা পরিবর্তন করা হয়েছে, সেই সব ক্ষেত্রে আমরা স্ট্রাইক ট্যাগটা ব্যবহার করব। তো বোঝা গেল ব্যাপারটা। স্ট্রাইক ট্যাগটা হচ্ছে নতুন ভার্সন এবং ডেল ট্যাগটা হচ্ছে পুরান ভার্সন। অর্থাৎ শুরুর দিকে HTML এ আমরা ডেল ট্যাগ ব্যবহার করতাম এবং বর্তমানে এস ব্যবহার করা হয় স্ট্রাইক বোঝানোর ক্ষেত্রে। তো তারপর রয়েছে কি সাবট্যাগ। সাবট্যাগ মূলত ব্যবহার করা হয় কেমিস্ট্রি জাতীয় ফর্মুলা শো করার জন্য। যেমন আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম H2O, টুটা নিচে, সেই সব ক্ষেত্রে আমাদের সাবট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো টেক্সটকে একটি নির্দিষ্ট টেক্সটের নিচে শো করার জন্য। যেমন এখানে যদি আমরা এক্সাম্পল নেই, একটা পি ট্যাগের মধ্যে এখানে এইচ দেই এবং এখানে বি, এখানে সাবট্যাগের মধ্যে আমরা যদি টু রাখি, সাবট্যাগের মধ্যে আমরা যদি এখানে টু রাখি এবং সাবট্যাগটাকে ক্লোজ করে দেই, তো এখানে যদি আমরা একটা H2O সাবট্যাগের ভিতরে টুটাকে রাখি, এখানে শেষে ও ব্যবহার করি, তো কেমিস্ট্রিতে যেরকম দেখতাম আমরা এইচ বড়, টু ছোট এবং ও বড়, সেরকমই একটা আউটপুট দেখতে চাই, সেই সব ক্ষেত্রে আমরা সাবট্যাগ ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে সেম আউটপুট দেখাচ্ছে, এইচ বড়, টু ছোট এবং ও বড়। কেমিস্ট্রিতে যেরকম H2O লিখতাম সেরকম। তো বোঝা গেল সাবট্যাগের ব্যবহারটা। সাবজেক্টটা ব্যবহার করা হয় কেমিস্ট্রি জাতীয় ফর্মুলা শো করানোর জন্য।
বা নিচে কোনো টেক্সটকে রাখার জন্য, কোনো টেক্সটের নিচে কোনো টেক্সটকে রাখার জন্য সাবটেক্টটা ব্যবহার করা হয়। তো তারপর রয়েছে কি সুপার ট্যাগ। সুপার ট্যাগের ক্ষেত্রে সুপার ট্যাগটা কি স্কোয়ার জাতীয় মান প্রকাশ করার জন্য, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্সে যেরকম স্কোয়ার জাতীয় মান প্রকাশ করি, যেমন এ স্কোয়ার বি স্কোয়ার, এই জাতীয় স্কোয়ার জাতীয় মান প্রকাশ করার জন্য সুপার ট্যাগ ব্যবহার করা হয়। এখানে সাবের জায়গায় শুধু আমরা যদি সুপ দিয়ে দেই, তো সেটাই কিন্তু সুপার ট্যাগ হিসেবে ব্যবহার করা হবে। এবং এখানে যদি ও কেটে দিয়ে আমরা এখানে এ স্কোয়ার দেই, তো এটা আউটপুট দেখতে গেলে দেখতে পাবেন এ স্কোয়ার শো করতেছে। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যেমন স্কোয়ার ব্যবহার করি, সেসব স্কোয়ার জাতীয় টেক্সট ব্যবহার করার জন্য আমরা সুপার ট্যাগ ব্যবহার করব, এসইউপি, অর্থাৎ এসইউপি ট্যাগ ব্যবহার করব সুপার ট্যাগ হিসেবে কোনো কিছুকে শো করার জন্য, বা স্কোয়ার হিসেবে কোনো কিছুকে শো করার জন্য। তো তারপর রয়েছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ ব্যবহার করা হয় মূলত কোনো টেক্সটকে যেমন রয়েছে ঠিক তেমনই প্রিন্ট করার জন্য। অর্থাৎ কোনো টেক্সটের মধ্যে যদি আমরা এবিসি লিখি, সেটার কোনো স্টাইল পরিবর্তন করতে না চাই, সেই সব ক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করব, SPAN। অর্থাৎ স্প্যান ট্যাগটা ব্যবহার করব কোনো টেক্সটের মধ্যে কোনো পরিবর্তন না আনার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছেন এ সামনে দিয়েছি, মাঝে স্প্যান ট্যাগের মধ্যে টু এর কোনো একটা টেক্সট দিয়েছি এবং শেষে একটা টেক্সট দিয়েছি। তো স্প্যান ট্যাগের কাজ কি? স্প্যান ট্যাগ যেমন আছে ঠিক তেমনই প্রিন্ট করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে কোনো পরিবর্তন ছাড়া যেরকম আছে ঠিক সেই রকমই প্রিন্ট করে দিয়েছে। তো আমরা যখন যে কোনো ট্যাগকে স্টাইল করার জন্য সিএসএস ব্যবহার করব, স্প্যান ট্যাগটাকে মনে করেন আমরা এ ট্যাগ ব্যবহার করেছি, তার মাঝে স্প্যান ট্যাগ রাখা হয়েছে এবং স্প্যান ট্যাগটাকে শুধু আমরা নির্দিষ্ট করে স্টাইল করতে চাই। অর্থাৎ কোনো টেক্সটকে সিএসএস ব্যবহার করে নির্দিষ্টভাবে স্টাইল করার জন্য আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করে থাকি। তো বোঝা গেল স্প্যান ট্যাগ। তারপর রয়েছে প্রি ট্যাগ। প্রি ট্যাগটা মূলত পূর্বে থেকে ফরম্যাট করে দেওয়া এক ধরনের ট্যাগ। অর্থাৎ প্রি ট্যাগের মধ্যে যেরকম আমরা শো করতে চাই তা পূর্বে থেকেই ফরম্যাট করে দেওয়া থাকে। অর্থাৎ আমরা প্রি ট্যাগের মধ্যে যদি কিছু লিখি, যেমন এখানে কিছু একটা লিখলাম, সেটা প্রি ট্যাগের মধ্যে যদি রাখি, তবে কিন্তু যেরকম ভাবে লিখেছি সেই রকমই ঠিক আউটপুট দিবে। অর্থাৎ যেরকম ভাবে লিখেছি সেই রকমই কিন্তু ঠিক আউটপুট দিবে। যেমন এখানে ধরেন প্রি ট্যাগটা লিখলাম, যেরকম লিখলাম সেই রকমই আউটপুট পাইলাম। আমরা যদি এখানে স্পেসও ব্যবহার করি অনেকগুলো, আমরা যদি এই ট্যাগের ভিতরে অনেকগুলো স্পেস ব্যবহার করি, তবে কিন্তু স্পেসও সেম ভাবেই শো করবে, অর্থাৎ আউটপুটও সেম ভাবে স্পেস দিবে। আমরা দেখেছিলাম কি পি ট্যাগের ক্ষেত্রে বা ব্লক লেভেল ট্যাগের ক্ষেত্রে স্পেস যদি আমরা ব্যবহার করি, সেটা কিন্তু শুধুমাত্র একটা স্পেস রেখে বাকি সবগুলোকে ইগনোর করা হয়। কিন্তু প্রি ট্যাগের ক্ষেত্রে স্পেস যদি আমরা মাল্টিপল ব্যবহার করি, সেই সব ক্ষেত্রেও আমরা মাল্টিপল স্পেসই আউটপুট পাবো। ট্যাব যদি আমরা এখানে ব্যবহার করি, যেমন ট্যাব প্রেস করি, ট্যাবও আমরা কিন্তু সেম আউটপুট পাবো। এখানে দেখতে পাচ্ছেন ট্যাবের একটা আউটপুট পাচ্ছি। এবং যদি আমরা ইন্টার ব্যবহার করি, অর্থাৎ ইন্টার ব্যবহার করে নেক্সট লাইনে যাওয়ার চেষ্টা করি, তবে কিন্তু আমরা সেম লাইনেই আউটপুটটাকে পাবো। অর্থাৎ এন্টার ব্যবহার করলেও আমরা সেই যেরকম লিখেছি ঠিক সেই রকমই আউটপুট পাবো এখানে। তো বোঝা গেল প্রি ট্যাগটা। প্রি ট্যাগ ব্যবহার করা হয় মূলত যেরকম আমরা চাই সেরকমই আমরা যাতে এইচটিএমএল এর মধ্যে লিখি, সেই আউটপুটটাই প্রি ট্যাগের মধ্যে শো করে দিবে। অর্থাৎ এন্টার দিলে এন্টার, স্পেস দিলে স্পেস, এবং বাকি যত যা আছে তা যেরকম আমরা দিব সেই সব করার জন্য প্রি ট্যাগ ব্যবহার করা হয়। আমরা যখন স্টাইল করতে যাব এইচটিএমএল কে, আমরা যখন এইচটিএমএল এর কোনো এলিমেন্টকে স্টাইল করতে যাব, তখন কিন্তু আমরা সিএসএস ব্যবহার করব। সিএসএস ছাড়া আমরা যেটা স্টাইল করব ফরম্যাটিং ট্যাগের মধ্যে, সেটুকুই সীমাবদ্ধ থাকবে। তো ফরম্যাটিং ট্যাগের মধ্যে আর বাড়তি কিছু আমরা করতে পারবো না। স্টাইল যখন করতে যাব তখন আমরা ফরম্যাটিং ট্যাগ মাস্ট ব্যবহার করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তো ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটিতে বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। গুড নাইট।